বলে দেওয়া হয়েছে যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন নিজেকেই করতে হবে, ভারত এখানে কিছু করতে পারবে না। তার মানে 2014 এবং 2018-তে ভারত সরকারের যে রোলটা ছিল, এবার কিন্তু সেই রোল আর তারা পাবেন না। কেন পাবেন না তার কারণও আছে। ভারতের সাথেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনি জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছে, সেই রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে। এটা নিয়ে কিন্তু এক ধরনের মনোমালিন্য তাদের মধ্যে আছে, এটা একটা। দ্বিতীয় ব্যাপার হলো যে আমেরিকা সবসময় চায় যে অন্তত ভারতে একটা সেকুলার সরকার থাকুক, যাতে করে মুসলমানদের উপরে এত বেশি জুলুম না হয়, যাতে বিব্রত হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু মোদির আমলে তো মুসলমানদের কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিকেরও অধম অবস্থা, ভারতীয় মুসলমানদের। তাদের উপরে যে জুলুম চলছে, এটা অমানবিক জুলুম চলছে তাদের উপরে, এবং এতটাই অমানবিক যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের রিপোর্টে বলছে যে ভারতে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। এবং এই কারণে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে ওয়াশিংটন, দুটো কারণে। একটা আমি বলেছি রাশিয়ার ব্যাপারে, যে রাশিয়ার ব্যাপারে ভারত ঐতিহাসিকভাবেই ভারতের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক, সেই সোভিয়েত ইউনিয়নের আমল থেকে। আপনি তো জানেনই, আমরা সবাই জানি 1971-এর মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানের অখণ্ডতা রাখতে চেয়েছিল। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়নের দূরত্ব ছিল সেই সময়। যাই হোক, তো এই কারণে দিল্লি যে কাজটি 2014 সালে কিংবা 2018 সালে করতে পেরেছিল শেখ হাসিনার জন্য, বর্তমানে দিল্লির পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। এবং এইটাই শেখ হাসিনাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মেসেজটাকে। একটা হচ্ছে যে স্যাংশনের ব্যাপারে কিছু করতে পারবে না ভারত, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা বলেই ঠিক করতে হবে শেখ হাসিনাকে, যদি স্যাংশন তারা উঠাবে কি উঠাবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যে টাকা পয়সার কথা বলা হচ্ছে, যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর যে টাকা হাসিনার দরকার, সেই টাকার ব্যাপারে ভারত কোনো মধ্যস্থতা করতে পারবে না। আর 3 নম্বর যে সিগন্যাল শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তিনি যদি একতরফা নির্বাচন করতে চান, তাহলে সেই নির্বাচনের দায় দায়িত্ব তাকেই নিতে হবে। ভারত সেই নির্বাচনের দায় দায়িত্ব আগের মতো আর গ্রহণ করবে না। তো সেই জন্যই আমার যেটা ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে বর্তমান জিওপলিটিক্যাল অবস্থায়, জিওপলিটিক্সের অবস্থা কিন্তু কথাটা উচ্চারণ করেছেন রিবা গাঙ্গুলি, কিন্তু তার কোনো ব্যাখ্যা দেন নাই তিনি জিওপলিটিক্সের। তো আমি জিওপলিটিক্যাল অবস্থা যতটুকু বুঝি, তাতে করে আমি নিশ্চিত যে বিরোধী দল যদি তারা যেটা বলছে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না, এবং তারা যদি এখানে খুব শক্তভাবে অবস্থান করে এবং তারা যদি ভালোভাবে আন্দোলন করতে পারে, তাহলে জনসমর্থন পাবে নিঃসন্দেহে বাংলাদেশে। আমার ধারণা বাংলাদেশের 80% মানুষ এখন পরিবর্তন চায়, কারণ এই জুলুমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিরোধী দল যদি শেখ হাসিনার ফাঁদে পা না দেয় 2018 সালের মতো, আমি খুব আশাবাদী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনার পক্ষে আরেকটি একতরফা নির্বাচন করা এবার সম্ভব হবে না। কারণ ভারত থেকে যদি তিনি এই সিগন্যাল পেয়ে থাকেন যে এটার দায় দায়িত্ব তাকেই নিতে হবে, এতটা ক্ষমতাবান শেখ হাসিনা এখনো হন নাই যে পুরো পশ্চিমা বিশ্ব যখন বলছে, আপনি জানেন যে আমেরিকা কি বলছে, বলছে তারা আগামী নির্বাচনটা কি চায়, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। আপনি কথাটা খেয়াল করুন, এতদিন তারা বলতো তারা নির্বাচন চায় ফ্রি অ্যান্ড ফেয়ার, তার মানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায়। এখন তারা বলছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। ইনক্লুসিভ অর্থ অংশগ্রহণমূলক নির্বাচন। তো অংশগ্রহণমূলক নির্বাচন শেখ হাসিনাকে রেখে হবে? শেখ হাসিনাকে রেখে অংশগ্রহণমূলক নির্বাচন কি সম্ভব বাংলাদেশে? বাংলাদেশ কি দেখে নাই শেখ হাসিনার অধীনে 2014 সালে এবং 2018 সালের নির্বাচনে? কাজে অংশগ্রহণমূলক নির্বাচন যদি নিশ্চিত করতে হয় বাংলাদেশে, তাহলে শেখ হাসিনাকে অবশ্যই যেতে হবে, এবং বাংলাদেশের সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এই এক দফা দাবি নিয়ে যদি রাস্তায় নামে যে এই সরকারকে, এই জালিম, এই ফ্যাসিস্ট সরকারকে এখনই পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং সেই নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে আমি মনে করি সেই আন্দোলনে জনসমর্থন থাকবে এবং সেই আন্দোলন মোকাবেলা করবার ক্ষমতা শেখ হাসিনার নাই।
এখন বিরোধী দলকে সিদ্ধান্ত নিতে হবে যে কবে তারা এই এক দফা নিয়ে মাঠে নামবে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মাঠে নেমেছে। আগস্ট মাসে বিএনপি যথেষ্ট আন্দোলন করেছে, তাদের 3 জন কর্মী পুলিশের গুলিতে মারাও গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আন্দোলনটা আরেকটু বেগবান করা উচিত, আন্দোলনটা যুগপথভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। সকল বিরোধী দল যার যার ব্যানার নিয়ে রাস্তায় নামা উচিত এবং আন্দোলনের লক্ষ্য ঠিক করে ফেলা উচিত যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং সেটা এখনই করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন যদি নিশ্চিত করতে হয়, আমি মনে করি বাংলাদেশের জন্য আমাদের জন্য একটা সুযোগ উপস্থিত হয়েছে সব মিলে জিওপলিটিক্যালি। সেই সুযোগ সদ্ব্যবহার করতে পারলে হয়তোবা 14 বছর পরে এই জালিম সরকারের কাছ থেকে জাতি মুক্তি পাবে। এবং মাহমুদ ভাই, আমার কাছেও কিছু খবর আছে, যে খবরগুলো আসলে যেটা আপনি বলছিলেন যে একেবারে অথেন্টিক সোর্স না হলে বা মানে কনফার্ম না হয়ে অনেক কিছুই বলা যায় না, বাট পরিস্থিতি ভালো নয় এতটুকুই বলা যেতে পারে। শেখ হাসিনা আগে যেমনটি চেয়েছেন বা আওয়ামী লীগ আগে যেমনটি চেয়েছে তেমন ভাবে এবার আর কিছু করতে পারবে না। আলোচনা করার চেষ্টা করবো, এটা গভীর বিশ্লেষণ করার চেষ্টা করব। এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুসলিম সাংবাদিক, সম্পাদক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক স্যার। আসসালামু আলাইকুম। দর্শকদেরও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো মাহমুদ ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেশ ঢাকঢোল পিটিয়ে ভারত সফরে গেছেন। কিছু বিষয় সামনে এসছে, যেমন তাকে প্রতিমন্ত্রী রিসিভ করেছেন। প্রতিবারই আপনার বাংলাদেশের আশেপাশে যে 4টি রাজ্য আছে সেই 4টি রাজ্যের প্রতিনিধিরা থাকেন, মুখ্যমন্ত্রীরা থাকেন। এবার সেটি অনুপস্থিত ছিল, এবার তারা কেউই ছিলেন না। তো সব মিলিয়ে আমরা একটু জানতে চাই, আপনি তো বিষয়গুলো দিকে লক্ষ্য রাখেন, পর্যবেক্ষণ করেন, তো কি পরিস্থিতি, এই সফর থেকে আমরা কি পেলাম, এই বিষয়টিতে আমরা যাব। তার আগে আমি বিজেপির একজন নির্বাহী কমিটির সদস্য, তিনি সাম্প্রতিক সময়ে বিবিসি কে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি একটি শব্দের ব্যবহার করেছেন, আমি একটু দেখাই যদি আপনাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসা আমাদের অনেকের, এবং শুধু আমি নিজের কথা বলছি না, আমাদের অনেকের অনুভূতি হয়, বহু মানুষের অনুভূতি হয় যে আমাদেরই একজন আসছেন তারই জায়গায়। তো অনির্বাণ গাঙ্গুলির এই বক্তব্য সূত্র ধরেই যদি আমরা আলোচনাটা শুরু করি, আমার মনে হয় যে এই একটু খারাপ হয় না, কি বলেন মাহমুদ ভাই? হ্যাঁ, ঠিক আছে, তবে এই বক্তব্যের নতুনত্ব কিছু নাই। আপনার নিশ্চয় মনে আছে যে এবার অবশ্যই কথা বলার জন্য সেই ভদ্রলোক যেতে পারেননি প্রধানমন্ত্রীর সাথে। আব্দুল মোমেন, বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যে তিনি ভারত সরকারকে বলে এসছেন যাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা হয়। তো অনির্বাণ যেটা বলেছেন, অনির্বাণ বাবু এবং আমাদের আব্দুল মোমেন, এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। যে কথাটি আমরা সবসময় বলে আসছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে ভারতের প্রতিনিধিত্ব করেন। শেখ হাসিনা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাহলে আমি মনে করি যে ভারতের হাই কমিশনের আর কোনো দায়িত্ব থাকে না, কারণ ভারতের হাই কমিশনের যে দায়িত্ব সেটা শেখ হাসিনা পালন করেন বাংলাদেশে। আমাদের ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা 1975 থেকে 1981 6 বছর ভারতে ছিলেন। সুতরাং তাদের আশ্রয়ে ছিলেন পরিবার সহ, স্বামী সন্তান সহ, ছোট বোন সহ, শেখ রেহানা সহ, এবং তাদের বাড়ি ঘর টাকা পয়সা সব ভারত সরকার দিয়েছে সেই সময়। এবং তখন থেকেই শেখ হাসিনার সাথে এক ধরনের বোঝাপড়া হয়ে গেছে যে শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থ দেখবেন। এবং গত 14 বছরে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের একটি অঘোষিত উপনিবেশে পরিণত হয়েছে। যে কথাটি আমরা ধরুন আমার পত্রিকায়, আমার দেশ পত্রিকায়, আমার প্রচুর লেখালেখিতে আমরা বলে এসেছি যে শেখ হাসিনা ক্ষমতায় আসা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দেয়া। তো এই বিষয়টি বাংলাদেশের জনগণ প্রাথমিকভাবে হয়তো বুঝতে পারেন নাই। আমি প্রাথমিকভাবে বলছি 2007, 8, 9 ওই সময়টাতে। তো এখন আমার ধারণা বাংলাদেশের শতকরা 100 ভাগ মানুষই জানেন
100 ভাগই বলছি আমি, কিন্তু যে 100 ভাগই জানেন যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে তিনি ভারতীয়ই, তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি ভারতীয় আসলে। এবং এই কথাটি অনির্বাণ গাঙ্গুলি বোধহয় ভদ্রলোকের নাম, তিনি এই কথাটি বললেন এবং তার সঙ্গে আমাদের যে লেখালেখি, আমাদের যে বক্তব্য, সেটা সম্পূর্ণভাবে মিলে গেল। তো সুতরাং শেখ হাসিনা ভারতে যাওয়া মানে ধরুন দিল্লিতে গেলেন তিনি, তো অন্যান্য রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যেভাবে দিল্লিতে যান, শেখ হাসিনা সেভাবেই দিল্লিতে গেছেন। এর বাইরে তো ওনাকে কোনো প্রোটোকলও দেওয়া হয়নি, তাই না? ওনার প্রোটোকলও যেটা ছিল সেটা অনেকটা ভারতেরই কোনো এক রাষ্ট্রের, কোনো এক রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো। তো শেখ হাসিনা বাংলাদেশকে মানে সব দিক দিয়ে তিনি শেষ করে দিয়েছেন রাষ্ট্রকে। রাষ্ট্র হিসেবে আমরা তো আসলে এক্সিস্ট করি না, সেটা বাংলাদেশের জনগণের যত তাড়াতাড়ি বুঝবেন ততই দেশের জন্য মঙ্গল। এবারে যে সফর, এই সফরটা থেকে আমাদের প্রাপ্তি কি? অনেকে বলছেন যে ভেতরে ভেতরে, যেমন মোমিন সাহেব যেহেতু কদিন আগে বলে ফেলেছেন যে আমরা ভারতকে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে, সব ধরনের ব্যবস্থা নিতে, তো সেহেতু মোমিন সাহেবকে ডিসকার্ড করা হয়েছে শেষ মুহূর্তে। অর্থাৎ অনেকে বলছেন যে আইওয়াস প্রতিমন্ত্রী দিয়ে রিসিভ করানো বা যে কাঙ্ক্ষিত যে মর্যাদা দেয়া, সেটি না দেয়, অনেকে মনে করছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ফিকে হয়ে এসেছে শেখ হাসিনার। এই বিষয়টি আপনি কি মনে করেন? আদৌ কি তাই? এটা কি ক্যামোফ্লেজ হচ্ছে কিনা? অনেকে এটাও সন্দেহ করছেন। আমি আপনাকে বলি যে ওই সম্পর্ক ফিকে হওয়ার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা হলো ভারতের নাম্বার 1 বেট বাংলাদেশে। ভারত সবসময় শেখ হাসিনাকে ক্ষমতায় চাইবে। শেখ হাসিনার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনা বলতে শেখ পরিবারের কথা বলছি আমি, কারণ শেখ পরিবারের সাথে ভারতের লেনদেনের সম্পর্ক সেই পাকিস্তানি আমল থেকে। কাজেই শেখ হাসিনার সাথে সম্পর্ক ফিকে হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আর আপনি যে বললেন আমরা কি পেলাম ভারত সফর থেকে, আসলে ভারত সফর থেকে আমাদের পাওয়ার কিছু নেই, আমাদের বলতে বাংলাদেশের পাওয়ার কিছু নেই। এবং আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনা ভারতে গেল কিংবা ভারতের কোনো প্রধানমন্ত্রী কিংবা প্রভাবশালী নেতা বাংলাদেশ সফর করলেন, এর মধ্যে আমি এখানে আমার কোনো ইন্টারেস্ট নাই। কারণ আমি জানি তারা যে সফরটা করেন, শেখ হাসিনাই করুক আর ভারত থেকে কেউ বাংলাদেশে আসুক, এটা অনেকটা যে একটু আগে যেটা বললাম আমি যে প্রদেশ সফরের মতো, যে প্রদেশে তারা সফরে যাচ্ছেন, রাজ্যতে সফরে যাচ্ছেন। কিন্তু এখানে বাংলাদেশের জনগণ যদি কেউ কোনো কিছু পাওয়ার আশা করে, তাহলে আমি বলবো তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। এবং যে এরকম বোকার স্বর্গে বাস করবে তাকে চালাক আর কবে বানানো হবে, কিভাবে বানানো হবে আমার জানা নেই। তবে এবারের ভিজিটের কিন্তু একটা তাৎপর্য আছে, তাৎপর্যটা অন্য জায়গায়। অন্য জায়গাটা কি সেটা বুঝতে হবে। কোন সালোয়ার, আপনি সাংবাদিক, অনেক পুরনো সাংবাদিক, আমিও একটি পত্রিকা সম্পাদক এবং এখনো পত্রিকা চালাচ্ছি, লন্ডন থেকে আমার দেশ চালাচ্ছি, আপনি জানেন। সুতরাং আমাদের সব ইনফরমেশনের বেসিসে কিন্তু আলোচনা করতে হয়। আমরা অন্যান্য ইউটিউবের মতো আমরা আপন মনের মাধুরী মিশিয়ে কথাবার্তা আমরা বলতে পারি না, বলা সঙ্গতও না আমাদের জন্য। আমাদের একটা বিশ্বাসযোগ্যতা রাখতে হয়, একটা সোর্সের মাধ্যমে কথাবার্তা বলতে হয়। তো আমি যে বিশ্লেষণগুলো দিয়ে থাকি আপনার এখানে বা যেখানেই কথা বলি, আমি প্রধানত আপনার এখানেই আসি, আমি অন্য কোথাও যাই না বললেই চলে। তো সেই ব্যাখ্যাগুলো দেই আমি দুই ভাবে। একটা হলো যে আমার যে সোর্স আছে বাংলাদেশে, সেই সোর্সটা আমাকে খবর দেয়, এটা হলো একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমার নিজের লেখাপড়া, আমি জিওপলিটিক্স যতটা বুঝি, আমার সেই বোঝা এবং সোর্সের ইনফরমেশন, এই দুটো মিলিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। তো এবারের গুরুত্বপূর্ণ কেন জানেন? যে শেখ হাসিনার সামনে চ্যালেঞ্জগুলো কি, এটা আমাদের বুঝতে হবে। শেখ হাসিনার সামনে এখন 3টা চ্যালেঞ্জ সব থেকে বড়। ইমিডিয়েট চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। আপনি জানেন যে বাংলাদেশের গত অর্থ বছরে বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ছিল $18 বিলিয়ন। তার মানে প্রতি মাসে $1.5 বিলিয়ন করে ফরেন কারেন্সি শর্টফল হচ্ছে। আর ট্রেড ডেফিসিট হচ্ছে বাংলাদেশের এখন $36 বিলিয়ন। ট্রেড ডেফিসিট মানে তো আপনি বোঝেন যে এক্সপোর্ট ইম্পোর্টের যে গ্যাপটা, তার মানে আমরা এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট করি $36 বিলিয়ন বেশি বছরে, গত অর্থ বছরে। প্রতি মাসে $3 বিলিয়ন এক্সট্রা ইম্পোর্ট করছি আমরা এক্সপোর্টের তুলনায়।
সুতরাং এই যে অর্থটা, এই অর্থের সংকট, এবং সংকটটা আরো দেখুন, এই যে আকুর পেমেন্ট, এশিয়ান যেটাকে বলে ক্লিয়ারিং ইউনিয়ন, আকুর যে পেমেন্ট হয় 1.5 মাস পর পর, একবার আকুর পেমেন্টে বাংলাদেশের তরফ থেকে প্রায় $2 বিলিয়ন চলে যায়। গত আকুর পেমেন্ট, যেটা 1 সপ্তাহ আগে হয়েছে, পেমেন্টের পরে আমাদের রিজার্ভ দাঁড়িয়েছে এখন $37 বিলিয়ন সরকারি হিসাবে। এটা $39 বিলিয়ন ছিল, তবে $2 বিলিয়ন চলে গেছে একটা পেমেন্টে। এরকম পেমেন্ট কিন্তু 1.5 মাস পর পর বাংলাদেশকে করতে হবে। তো সুতরাং একটা হলো তার অর্থনৈতিক দুরবস্থা, যে শেখ হাসিনা বাংলাদেশকে দেউলিয়াতের রাস্তায় নিয়ে গেছেন। ওই যে অনেকে যেটা বলে থাকেন যে সিঙ্গাপুরে যাত্রা করেছিলেন, কিন্তু এখন উনি শ্রীলঙ্কার দিকে চলে গেছেন। তো বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার দিকে ক্রমেই যাচ্ছে। সুতরাং তার ইমিডিয়েট ওনার টাকা দরকার, এবং যে কারণে আপনি জানেন যে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ADBর কাছে তিনি $8 বিলিয়ন ঋণ চেয়েছেন। তাহলে ওনার 1 নম্বর যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বাজেট ডেফিসিট। এই বাজেটের জন্য টাকা জোগাড় করা, এটা 1 নম্বর। তো টাকা এখন কোত্থেকে আসবে? টাকা কে দেবে তাকে? টাকা দেবে তাকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF টাকা দেবে না যতক্ষণ না পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সেটাতে গ্রিন সিগন্যাল দেবে। এটা আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালে চলে। এটা গেল 1। 2 হলো যে শেখ হাসিনা কি চাচ্ছেন, তিনি আর একটা 2014 কিংবা 2018 মার্কা নির্বাচন করতে চাচ্ছেন। এখন 2014 এবং 2018 নির্বাচনের পরে তাকে টিকিয়ে রেখেছে ভারত। 2014-তে যদিও মোদী সরকার ক্ষমতায় ছিল না, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই সেই একতরফা নির্বাচন যেটা 2014-তে হয়েছিল, একদলীয় নির্বাচন। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করবার জন্য তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ তিনি নিজে ওয়াশিংটনে গেছিলেন। আর ঢাকাতে সুজাতা সিং এসেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। সুজাতা সিং এসেছিল যাতে করে এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি, এই জন্য এরশাদের উপর চাপ সৃষ্টি চলছে। তো বিএনপি সেই নির্বাচন বয়কট করেছিল, এবং তারপরে এই যে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করা, এই কাজটা করেছিল ভারত। 2018 পরেও কিন্তু একই অবস্থা। 2018-তে যে মধ্যরাতের নির্বাচন হলো, তারপরেও পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করেছে ভারত। সুতরাং শেখ হাসিনা চাচ্ছেন যে আরেকটি ভাওতাবাজির নির্বাচন তিনি করবেন আগামী বছর, এবং ভারত যেন সেই নির্বাচনের পরে আবার আগের মতো পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে। এটা হলো 2 নম্বর চাওয়া তার। আর 3 নম্বর চাওয়া হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্যাংশন দিয়ে রেখেছে পুলিশের কিছু অফিসারের উপরে, সেই স্যাংশন থেকে তিনি মুক্তি চাচ্ছেন। কেন মুক্তি চাচ্ছেন? কারণ আবার যদি একটি ভাওতাবাজির নির্বাচন করতে হয়, তাহলে পুলিশকে প্রয়োজন হবে, যাতে পুলিশ জনগণের উপরে গুলি চালায়, যেটা তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ এখন কিছুটা দ্বিধাগ্রস্ততার মধ্যে আছে, দ্বিধান্বিত এই স্যাংশনের কারণে। পুলিশের মধ্যে আপনি নিশ্চয়ই খবর রাখেন, পুলিশের মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা আছে। পুলিশ অফিসাররা চিন্তা করে যে এক বেনজিরের স্যাংশন হয়েছে, র্যাবের ডিজির স্যাংশন হয়েছে, আবার আমাদের কার কার স্যাংশন হয়, আরো স্যাংশন আসছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা ভীতি কাজ করছে পুলিশের মধ্যে। কিন্তু স্যাংশনটা উঠিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হাসিনার জন্য। তো সেটা শেখ হাসিনা নিজে পারছেন না। সেটার জন্য তার দিল্লি সফর গুরুত্বপূর্ণ ছিল, যাতে করে ভারত লবি করে আমেরিকার সঙ্গে এই ইয়েটা উঠিয়ে ফেলার জন্য। এবং আপনার মনে আছে নিশ্চয়ই ফরেন মিনিস্টার আব্দুল মোমেন কিছুদিন আগে বলেছিলেন যে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে অনুরোধ করেছেন যাতে জয়শঙ্কর এই স্যাংশনটা উঠিয়ে ফেলার জন্য কাজ করে। এটা কিন্তু তিনি সরাসরি বলেছেন। এবং তিনি কিন্তু আমেরিকায় নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কাজে লাগানোর জন্য রিকোয়েস্ট করেছেন। জি জি জি, যারা আছেন তাদের সেই ভারতীয় যারা লবি যেটা আছে ওয়াশিংটনে, তাদেরকে কাজে লাগানোর জন্য তিনি রিকোয়েস্ট করেছেন কাকে? জয়শঙ্করকে। জয়শঙ্কর হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং বাংলাদেশের জনগণের কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নাই ভারতের সাথে। ভারত বাংলাদেশকে কুক্ষিগত করেছে। এখন বাংলাদেশের জনগণকে লড়াই করে স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। ভারতের কাছে আমাদের চাইবার তো কিছু নাই, ভারতের কাছ থেকে আমাদের লড়াই করে এটা আদায় করতে হবে, আমাদের যে সার্বভৌমত্ব তারা নিয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এই ভিজিট, এই 3টা কারণের কথা আপনাকে বললাম। তো
এই তিনটা আমাদের যেটা আলোচনা করা দরকার কোন, সেটা হলো যে শেখ হাসিনা কি সাকসেসফুল হয়েছেন। প্রশ্ন আমাদের ওইটা হওয়া উচিত, ওটা নিয়ে আলোচনা। বাংলাদেশ যে কিছু পাবে না ভারতের কাছ থেকে, ইট ইজ এ ফ্যাক্ট, এটা নিয়ে কোনো আলোচনার কিছু নাই। ধরুন মাহমুদ ভাই, আমি আপনাকে একটা ক্লিপ দেখাই। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি, তিনি বিবিসির সাথে একটি ইন্টারভিউ দিয়েছেন বিবিসি বাংলায়। একটু যদি আমরা শুনে আসি। এই ব্যাপারটা খুব অবাক লাগতো যে কেন সব ভিজিটের পরে বাংলাদেশে এরকম একটা পারসেপশন আছে যে কি পেলাম কি চলে গেল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকাল যে ধরনের জিওপলিটিক্স, যে ধরনের পলিটিক্স চলছে, এটা কিন্তু মাচ বিয়ন্ড দেওয়া পাওয়া। আমার মনে হয় দেওয়া পাওয়া নিয়ে করা উচিত না, কোনো রিলেশনশিপকে জাজ করা উচিত না, এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করা উচিত। সেকেন্ডলি, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ভিজিট ছিল। একটা তো ওভারঅল পলিটিক্যাল কনটেক্সট অফ দ্য ভিজিট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা পলিটিক্যালি বিরাট সিগন্যাল। তো এই যে পলিটিক্যালি বিরাট সিগন্যাল এবং পলিটিক্যাল কনটেক্সটে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, এবং আমরা যে চুক্তি বা কুশিয়ারা নদীর যে চুক্তি বা যেসব আমরা যে এ ট্রেনিং এ যাবে ও ট্রেনিং এ যাবে, আমরা যা দেখলাম 7 দফার সমঝোতা, এগুলো টেলিফোনেই সম্ভব, এগুলো একজন জয়েন্ট সেক্রেটারি গেলে এই জাতীয় চুক্তি হওয়া সম্ভব। তো কোন জায়গাটা, মানে রিভা গাঙ্গুলি দাসও পলিটিক্যালি যে বলছেন যে খুব হাইলি সিগনিফিকেন্ট এই সফর, বা আপনি যেটি বলছেন যে শেখ হাসিনা কি পেয়েছেন বা বাংলাদেশ কি পেয়েছে, আমি একটু যদি ব্যাখ্যা করেন। বাংলাদেশ কিছু পাওয়ার প্রশ্নই নাই, কারণ রিভা গাঙ্গুলি কথাটা কি বলেছেন যে চাওয়া পাওয়ার বাইরে সম্পর্ক। তো সেই সম্পর্কটা কি এর মতো, আব্দুল মোমেন যে বলেছিলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তাহলে কি সেই সম্পর্ক রিভা গাঙ্গুলি মিন করছেন? আমি জানি না রিভা গাঙ্গুলি কি মিন করেছেন, তিনি একজন ডিপ্লোম্যাট। তো চাওয়া পাওয়ার বাইরে আর কি সম্পর্ক থাকতে পারে দুটো সভরেন কান্ট্রির মধ্যে, আমার জানা নাই। তাহলে তিনি বোঝাতে চাচ্ছেন যেটা, যে বাংলাদেশ আর সভরেন নাই, এটাই কিন্তু তার বক্তব্য থেকেও আমাদের বুঝে নেওয়ার কথা, যে চাওয়া পাওয়ার সম্পর্ক থাকে যখন রিলেশনশিপটা দুটো সভরেন কান্ট্রির মধ্যে হয়। আর যখন আপনি উপনিবেশ হয়ে গেছেন দিল্লির, তখন তো আর এখানে চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন নাই। আর তিনি বলেছেন যে পলিটিক্যালি গুরুত্বপূর্ণ, কিন্তু তার কোনো ব্যাখ্যা তিনি দেন নাই। আমার মনে হয়েছে একজন ডিপ্লোম্যাট কথা বলেছেন, কিন্তু তার কথা খুব ভাষা এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কারণ আমি দেশ ছাড়ার পরে তিনি বাংলাদেশে বোধহয় হাই কমিশনার ছিলেন, অথবা আমি তখন জেলে ছিলাম। কাজেই তাকে আমার, তার সঙ্গে কোনো সময় কোনো যোগাযোগও আমার হয়নি কখনো। কিন্তু আমি তার এই কথার স্টাইল দেখে আমার মনে হলো তিনি অত্যন্ত নিম্নমানের ডিপ্লোম্যাট। তার কথাবার্তার মধ্যে কোনো ম্যাচুরিটি আমি দেখলাম না। আর একটা কথা তিনি যেটা বলেছেন যে পলিটিক্যালি সিগনিফিকেন্ট, কেন সিগনিফিকেন্ট সেটা কিন্তু তিনি বলেন নাই। আমি ওই দিকটাতে আসছিলাম। আমি প্রথমেই বললাম যে চাওয়া পাওয়ার জায়গাটা বাংলাদেশের জনগণের না, এবং বাংলাদেশের জনগণের থাকা উচিত না। বাংলাদেশের জনগণের বুঝে যাওয়া উচিত যে ভারত আমাদের এক ধরনের প্রভু রাষ্ট্র। এখন যদি ভারতের কাছ থেকে যদি স্বাধীনতা আমরা পুনরুদ্ধার না করতে পারি, তাহলে চাওয়া পাওয়ার কথা বলে লাভ নাই। আপনি স্বাধীন না, কি চাবেন আপনি ভারতের কাছে? ভারতের কাছে আপনি পরাধীন, ভারত আপনার ভিতরে ঢুকে বসে আছে। তো হাসিনার চাওয়া পাওয়া ছিল 3টা, আমি বলেছি আপনাকে। তো সেই দিকে আমার মনে হয় হাসিনার জন্য সুখকর কিছু হয় নাই এবার ভিজিটটা। কেন সুখকর হয় নাই আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমার সোর্স যেটা বলছে, সেই সোর্সের তথ্য অনুযায়ী ভারত শেখ হাসিনাকে বলে দিয়েছেন যে মার্কিনীদের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ভারতের কিছু করবার নাই। এটা খুব পরিষ্কার ভাবে তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবার দিল্লি থেকে, এবং বলে দেওয়া হয়েছে যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন নিজেকেই করতে হবে, ভারত এখানে কিছু করতে পারবে না। তার মানে 2014 এবং 2018-তে ভারত সরকারের যে রোলটা ছিল, এবার কিন্তু সেই রোল আর তারা পাবেন না। কেন পাবেন না তার কারণও আছে। ভারতের সাথেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনি জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছে, সেই রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে। এটা নিয়ে কিন্তু এক ধরনের মনোমালিন্য তাদের মধ্যে আছে, এটা একটা। দ্বিতীয় ব্যাপার হলো যে আমেরিকা সবসময় চায় যে অন্তত ভারতে একটা সেকুলার সরকার থাকুক, যাতে করে মুসলমানদের উপরে এত বেশি জুলুম না হয়, যাতে বিব্রত হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে।
কিন্তু মোদির আমলে তো মুসলমানদের কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিকেরও অধম অবস্থা, ভারতীয় মুসলমানদের তাদের উপরে যে জুলুম চলছে, এটা অমানবিক জুলুম চলছে তাদের উপরে, এবং এতটাই অমানবিক যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের রিপোর্টে বলছে যে ভারতে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। এবং এই কারণে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে ওয়াশিংটন, দুটো কারণে। একটা আমি বলেছি রাশিয়ার ব্যাপারে, যে রাশিয়ার ব্যাপারে ভারত ঐতিহাসিকভাবেই ভারতের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক সেই সোভিয়েত ইউনিয়নের আমল থেকে। আপনি তো জানেনই, আমরা সবাই জানি 1971-এর মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানের অখণ্ডতা রাখতে চেয়েছিল, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়নের দূরত্ব ছিল সেই সময়। যাই হোক, তো এই কারণে দিল্লি যে কাজটি 2014 সালে কিংবা 2018 সালে করতে পেরেছিল শেখ হাসিনার জন্য, বর্তমানে দিল্লির পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। এবং এইটাই শেখ হাসিনাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মেসেজটাকে। একটা হচ্ছে যে স্যাংশনের ব্যাপারে কিছু করতে পারবে না ভারত, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা বলেই ঠিক করতে হবে শেখ হাসিনাকে, যদি স্যাংশন তারা উঠাবে কি উঠাবে না এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যে টাকা পয়সার কথা বলা হচ্ছে, যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর যে টাকা হাসিনার দরকার, সেই টাকার ব্যাপারে ভারত কোনো মধ্যস্থতা করতে পারবে না। আর 3 নম্বর যে সিগন্যাল শেখ হাসিনাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তিনি যদি একতরফা নির্বাচন করতে চান তাহলে সেই নির্বাচনের দায় দায়িত্ব তাকেই নিতে হবে, ভারত সেই নির্বাচনের দায় দায়িত্ব আগের মতো আর গ্রহণ করবে না। তো সেই জন্যই আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে বর্তমান জিওপলিটিক্যাল অবস্থায়, জিওপলিটিক্সের অবস্থা কিন্তু কথাটা উচ্চারণ করেছেন রিভা গাঙ্গুলি, কিন্তু তার কোনো ব্যাখ্যা দেন নাই তিনি জিওপলিটিক্সের। তো আমি জিওপলিটিক্যাল অবস্থা যতটুকু বুঝি তাতে করে আমি নিশ্চিত যে বিরোধী দল যদি তারা যেটা বলছে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না, এবং তারা যদি এখানে খুব শক্তভাবে অবস্থান করে এবং তারা যদি ভালোভাবে আন্দোলন করতে পারে তাহলে জনসমর্থন পাবে নিঃসন্দেহে বাংলাদেশে। আমার ধারণা বাংলাদেশের 80% মানুষ এখন পরিবর্তন চায়, কারণ এই জুলুমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিরোধী দল যদি শেখ হাসিনার ফাঁদে পা না দেয় 2018 সালের মতো, আমি খুব আশাবাদী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনার পক্ষে আরেকটি একতরফা নির্বাচন করা এবার সম্ভব হবে না। কারণ ভারত থেকে যদি তিনি এই সিগন্যাল পেয়ে থাকেন যে এটার দায় দায়িত্ব তাকেই নিতে হবে, এতটা ক্ষমতাবান শেখ হাসিনা এখনো হন নাই যে পুরো পশ্চিমা বিশ্ব যখন বলছে, আপনি জানেন যে আমেরিকা কি বলছে, বলছে তারা আগামী নির্বাচনটা কি চায়, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। আপনি কথাটা খেয়াল করুন, এতদিন তারা বলতো তারা নির্বাচন চায় ফ্রি অ্যান্ড ফেয়ার, তার মানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায়। এখন তারা বলছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। ইনক্লুসিভ অর্থ অংশগ্রহণমূলক নির্বাচন। তো অংশগ্রহণমূলক নির্বাচন শেখ হাসিনাকে রেখে হবে? শেখ হাসিনাকে রেখে অংশগ্রহণমূলক নির্বাচন কি সম্ভব বাংলাদেশে? বাংলাদেশ কি দেখে নাই শেখ হাসিনার অধীনে 2014 সালে এবং 2018 সালের নির্বাচনে? কাজে অংশগ্রহণমূলক নির্বাচন যদি নিশ্চিত করতে হয় বাংলাদেশে, তাহলে শেখ হাসিনাকে অবশ্যই যেতে হবে, এবং বাংলাদেশের সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এই এক দফা দাবি নিয়ে যদি রাস্তায় নামে যে এই সরকারকে, এই জালিম, এই ফ্যাসিস্ট সরকারকে এখনই পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং সেই নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে আমি মনে করি সেই আন্দোলনে জনসমর্থন থাকবে এবং সেই আন্দোলন মোকাবেলা করবার ক্ষমতা শেখ হাসিনার নাই। এখন বিরোধী দলকে সিদ্ধান্ত নিতে হবে যে কবে তারা এই এক দফা নিয়ে মাঠে নামবে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মাঠে নেমেছে। আগস্ট মাসে বিএনপি যথেষ্ট আন্দোলন করেছে, তাদের 3 জন কর্মী পুলিশের গুলিতে মারাও গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আন্দোলনটা আরেকটু বেগবান করা উচিত, আন্দোলনটা যুগপথভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। সকল বিরোধী দল যার যার ব্যানার নিয়ে রাস্তায় নামা উচিত এবং আন্দোলনের লক্ষ্য ঠিক করে ফেলা উচিত যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এবং সেটা এখনই করতে হবে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন যদি নিশ্চিত করতে হয়। আমি মনে করি বাংলাদেশের জন্য একটা
আমাদের জন্য একটা সুযোগ উপস্থিত হয়েছে সব মিলে জিওপলিটিক্যালি। সেই সুযোগ সদ্ব্যবহার করতে পারলে হয়তোবা 14 বছর পরে এই জালিম সরকারের কাছ থেকে জাতি মুক্তি পাবে। এবং এবং মাহমুদ ভাই, আমার কাছেও কিছু খবর আছে, যে খবরগুলো আসলে যেটি আপনি বলছিলেন যে একেবারে অথেন্টিক সোর্স না হলে বা মানে কনফার্ম না হয়ে অনেক কিছুই বলা যায় না, বাট পরিস্থিতি ভালো নয় এতটুকুই বলা যেতে পারে। শেখ হাসিনা আগে যেমনটি চেয়েছেন বা আওয়ামী লীগ আগে যেমনটি চেয়েছে তেমন ভাবে এবার আর কিছু করতে পারবে না। হচ্ছে ওই যে যেটা বললাম, দিল্লির পক্ষে সম্ভব না শেখ হাসিনাকে আরেকবার তাকে ভরসা দেয়া যে তুমি আগের মতো নির্বাচন করো, আমরা তোমার পিছনে আছি এবং আমরা ওয়েস্টকে ম্যানেজ করব, ওয়াশিংটনকে আমরা ম্যানেজ করব। এটা দিল্লির পক্ষে এখন আর সম্ভব নয়। কাজে শেখ হাসিনা যদি একতরফা নির্বাচন করতে চান তাহলে তাকে নিজ দায়িত্বে করতে হবে। এবং আমি মনে করি এরকম কোন রাস্তায় যদি শেখ হাসিনা যান তাহলে অনেক করুণ পরিণতি তার জন্য অপেক্ষা করছে। তার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে তার উচিত হবে এখনই নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এবং তার নিজের জন্য যদি উনি একটা সেফ এক্সিট দিতে চান যে আমাকে সেফ এক্সিট দিয়ে দেন, আমি তাহলে অন্য কোনো দেশে চলে যাই, কথার কথা আমি দিল্লিতে চলে যাই, কি আমি রাশিয়াতে চলে যাই, কি আমি বেলারুশে চলে যাই, তো সেই সেফ এক্সিট নিয়ে তিনি আলোচনা করতে পারেন। কিন্তু যদি তিনি জোর করে নির্বাচন করতে যান এবার, আমার মনে হয় তার জন্য অনেক করুণ পরিণতি অপেক্ষা করছে।